সিরাত কখন থেকে ঘরের মধ্যে পায়চারি করে চলছে। মূলত সে সায়ানের বাসায় ফেরার অপেক্ষা করছে। সায়ান আসার সময় হলেও এত যে কেন লেট হচ্ছে সেটা ভেবে পায় না সিরাত। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি পার্কিংয়ের আওয়াজ এলো। সিরাত তাড়াতাড়ি ওড়না গায়ে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। রাজ চৌধুরী টেবিল গোছাচ্ছিলেন। কলিং বেল বাজতে দেখে সেদিকে যেতে নিলেই সিরাত চেঁচিয়ে বলল, আম্মু আমি যাচ্ছি তো। রাজ চৌধুরী কানে হাত দিয়ে বললেন, আস্তে, শুনি তো আমি। সারাদিন ঘরে না চেঁচালে চলে না। সরি আম্মু। বলতে বলতে সিরাত গিয়ে দরজা খুলে দিল। হাতে টেডি নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান। সিরাতকে দরজা খুলতে দেখে মুচকি হেসে টেডিটা এগিয়ে দিয়ে বলল, ইচ্ছে করেই কল ধরছিলাম না, যেন গিফটটা দিতে পারি। সিরাত তো মহাখুশি। টেডিটা জড়িয়ে নিয়েই বলল, থ্যাংক ইউ ভাইয়া, আরেকটা টেডি যোগ হলো। মোস্ট ওয়েলকাম পাগলি। সিরাত সায়ানকে এক হাত দিয়ে টেনে ঘরে নিতে নিতে বলল, এসো এসো, তাড়াতাড়ি এসো, কখন থেকে বসে আছি। রাজ চৌধুরী পেছন থেকে গম্ভীর কণ্ঠে বললেন, সিরাত আস্তে, তোমার ভাইয়া মাত্র এসেছে, রেস্ট নিতে দাও। সায়ান হেসে বলল। মাম, সমস্যা নেই। সিরাত সায়ানকে নিয়ে রুমে চলে গেল। দরজা লাগিয়ে টেডিটা বিছানায় রেখে বলল, ভাইয়া এনেছো? সায়ান বিছানার কাছে গিয়ে টেডিটা নিয়ে নিল। পিছন দিক দিয়ে চেইন খুলে তুলোর ভেতর থেকে কিছু জিনিস বের করতে করতে বলল, হাতে আনলে মাম সন্দেহ করতো, তাই এটাই করে আনলাম। সিরাত মুখ টিপে হাসল। সায়ানের হাত থেকে জিনিসগুলো নিতে নিতে বলল, ইউ আর জিনিয়াস ভাইয়া। এবার আমি ফ্রেশ হয়ে আসছি, তুই বরং ছাদে গিয়ে সবগুলো লাগিয়ে দে, আমিও এসে হেল্প করছি। আচ্ছা। সিরাত নাচতে নাচতে ছাদে চলে গেল। এদিকে সায়ান সিরাতের যাওয়ার দিকে তাকিয়ে হাসল। তারপর নিজেও ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসতেই সায়ান দেখল রাজ চৌধুরী রান্নাঘরে রয়েছেন। সায়ান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দেখল রাজ চৌধুরী রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সায়ান তাড়াতাড়ি করে গিয়ে হাত থেকে সব কিছু নিয়ে নিল। রাজ চৌধুরী ভুরু কুঁচকে বললেন, তোর আবার কি হলো, সব কিছু নিয়ে নিলি কেন? সায়ান জোরপূর্বক হেসে বলল, মাম, আজকে রান্না করতে হবে না। রাজ চৌধুরী অবাক হয়ে তাকিয়ে রইলেন। সায়ানের হাত থেকে সব কিছু নিতে নিতে বললেন, পাগলামো করবে না একদম, যাও গিয়ে রেস্ট করো। সায়ান আবারও হাত থেকে খুন্তি আর মশলার কৌটা নিয়ে সেগুলো নিচে রেখে দিল। রাজ চৌধুরীর হাত ধরে টেবিলে বসায়। শিশির চৌধুরী তখন টেবিলে বসে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। সায়ান দুজনের মাঝখানে চেয়ারে বসে পড়ল। রাজ চৌধুরী মুখ কুঁচকে বললেন, তুই আমায় নিয়ে এলি কেন বলতো? কাজ করছিলাম আমি। সায়ান রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে মাম, কতদিন হলো বলো তো আমরা আরামসে বসে কথা বলি না, তাই না বাবাই? শিশির চৌধুরী ল্যাপটপের দিকে চোখ রেখে বললেন। হুম। সায়ান ল্যাপটপটা অফ করে দিয়ে বলল, আরে বাবাই, সামনে এত সুন্দরী রমণী রেখে তুমি কিনা ল্যাপটপ দেখছো? শিশির চৌধুরী দুষ্টু হেসে মাথা চুলকে বললেন, আজকাল রমানীদের দাম বেড়ে যাচ্ছে রে বাপ, আমাকে পাত্তা টাত্তা দেয় না। রাজ চৌধুরী চোখ গরম করে দাঁত কিটমিট করে তাকায় শিশির চৌধুরীর দিকে। শিশির তো ঢোক গিলল। রাজ চৌধুরী ইশারা দিয়ে বোঝালেন, ছেলের সামনে এসব করলে আজ তোমার সাথে থাকবই না আমি। সায়ান তো মিটিমিটি হাসতেছে। শিশির চৌধুরী এবার আর রাতের রাগটাকে পাত্তা দিলেন না। আস্তে আস্তে বললেন, জানিস তো সায়ান, সুন্দরীদের আবার রাগ বেশি। এই যে একদম তোর মায়ের মতো, কিভাবে আমার থ্রেট দেয়, এমনকি ভালোবাসার কথা বললেও থ্রেট। রাজ চৌধুরী এত লজ্জায় মাথা কাটা যাচ্ছে। দাঁতে দাঁত চেপে শিশিরের দিকে তাকিয়ে বললেন, বুড়া বয়সে কি ভীমরতি ধরেছে? ছেলেটার সামনে কথাবার্তা ঠিক করে বলো। সায়ান ঠোঁট কামড়ে হাসল। উঠে দাঁড়িয়ে বলল, ওকে গাইস, তোমরা ঝগড়া কন্টিনিউ করো, আমি একটু আসছি। রাজ চৌধুরী আর শিশির চৌধুরী সায়ানের যাওয়াটা খেয়াল না করেই ঝগড়া করতে আরম্ভ করলেন। রাজ চৌধুরী তো ভীষণ রেগে গেছেন আর শিশির চৌধুরী বারংবার তাকে রাগাচ্ছেন। সায়ান ছাদে উঠেই দেখতে পেল সিরাত প্রায় বেশিরভাগ ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছে। মূলত কিছু একটা নিয়ে ভাবছে আর কাজ করছে, তাই তো এত জলদি এত কিছু করে ফেলেছে। সায়ান গিয়ে সিরাতের কাঁধে হাত রাখতেই সিরাত কেঁপে ওঠে। মাত্রই তো প্রলয়ের হাসিটা মনে করেছিল। ভাবতেই সিরাতের চোখ মুখে কেমন করে উঠল। এই ছেলের কথা সে কেন ভাবছিল? মনে হয় ভালো মতোই ক্রাশটা খাইছে ভেবেই সিরাত নিজের মাথায় টোকা দিল।
সায়ান ট্রাউজারের পকেটে দুহাত রেখে মুচকি হেসে বলল। কি ভাবছিল এত সুন্দর করে আমার রাজকুমারীরা? সিরাত পিছনে ফিরে আবারও লাইটগুলো লাগাতে লাগাতে বলল। কিছু না ভাইয়া, আর একটু বাকি। তুমি একটু করে দাও না, ওখানে আমার হাত পৌঁছায় না। সায়ান সিরাতের মাথায় টোকা দিল, হেসে বলল। এই জন্যই বলি কমপ্লেন খা। সিরাত মুখ ফুলিয়ে বলল। ভাইয়া, আচ্ছা আচ্ছা, আর কিছু বলছি না। সন্ধ্যা 8:21 দুজনের কাজ শেষ হয়। নিচ থেকে ডাক পড়েনি এখনও। দুজনে নিচে নেমে যায়। গিয়ে দেখতে পেল শিশির চৌধুরী আর রাত চৌধুরী টেবিলে বসে আছে। দুজনে দুদিকে ঘুরে। সিরাত আর সায়ান তো হা হয়ে দেখছে। সিরাত গলা খেকাড়ি দিয়েই বলল। তোমরা এভাবে বসে আছো কেন? রাত চৌধুরী অভিমানী চোখ নিয়ে বললেন। তোমার বাবাইকে জিজ্ঞাসা করো, আমি তো আর কেউ না তার। সায়ান শিশির চৌধুরীর দিকে তাকিয়ে অসহায় গলায় বলল। এতক্ষণ তো ঠিকই ছিল, কি হয়ে গেল? শিশির চৌধুরীও ভুরু কুঁচকে বললেন। তোমার মাকে জিজ্ঞেস করো। সিরাত মাথায় হাত দিয়ে বলল। কাউকেই জিজ্ঞেস করতে পারবো না। তোমরা একটু আমার সাথে এসো এখন। অনেক বলার পর দুজনকে টেনে ছাদে নিয়ে গেল সায়ান আর সিরাত। রাত চৌধুরী আর শিশির চৌধুরীকে পাশাপাশি দাঁড় করিয়ে দিল। সিরাত আগে আগে চলছে আর সায়ান পেছন পেছন। রাত চৌধুরী আর শিশির চৌধুরীকে দুজনের মাঝে রেখেছে। দুজন দুজনকে দেখে মুখ ভেংসি কাটছেন। সিরাত মনে মনে ভাবছে। একটু পরে সব ভ্যানিশ হয়ে যাবে, দেখোই না। সিরাত দরজার সামনে দাঁড়িয়ে গেল, তারপর পিছন ফিরে বলল। আর ইউ রেডি? রাত চৌধুরী অজান্তেই বললেন। হুম। সিরাত দরজা খুলে দিল। শত শত ফানুস উড়ছে আকাশে। মোমবাতি দিয়ে পুরো ছাদ সাজানো। সামনে বড় বড় করে কিছু একটা লেখা। রাত চৌধুরী আর শিশির চৌধুরী এগিয়ে যেতেই সায়ান পিছন থেকে সামনে চলে আসে। শিশিরের সামনে দাঁড়িয়ে একসাথে বলল। হ্যাপি অ্যানিভার্সারি। বলেই সামনে দেখে সরে গেল। লেখাগুলো স্পষ্ট হলো, বড় বড় করে লেখা। শুভ বিবাহ বার্ষিকী। রাত চৌধুরীর মুখে হাসি ফুটে উঠল। চোখ বন্ধ করতেই এত বছরের পুরনো সব কথা মনে পড়ছে, সব স্মৃতি। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। শিশির চৌধুরীও ভীষণ খুশি। সায়ান্ত রাত চৌধুরীর কাছে গিয়ে চোখ মুছে বলল। কাঁদবে না একদম। রাত চৌধুরী মুচকি হেসে বললেন। এটা খুশির কান্না। সিরাত শিশির চৌধুরীকে জড়িয়ে ধরে বলল। লাভ ইউ। শিশির চৌধুরীও মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন। তোমরা আমাদের সারপ্রাইজড করে দিলে। সায়ান আর সিরাত নিজেরাই হাইফাই করে বলল। আমরা চেয়েছিলাম এটা। সিরাত এবার সায়ানকে কোনোই দিয়ে ঘুঁতো দিয়ে তারপর শিশির চৌধুরী আর রাত চৌধুরীর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল। আচ্ছা, এবার তোমরা কিছু সময় কাটাও, আমরা বরং নিচে যাই, কারণ আজ আমরা বাইরে খাবো। রাত চৌধুরী অবাক হয়ে বললেন। এই জন্যই এই পাকা ছেলেটা আমায় রান্না করতে দিচ্ছিল না। সায়ান মাথা চুলকায়। শিশির চৌধুরী সায় দিয়ে বললেন। হ্যাঁ, অনেক দিন বাইরে যাওয়া হয় না। যাও, তোমরা রেডি হও। সিরাত সায়ানকে নিয়ে যেতে যেতে বলল। হ্যাঁ, আমরা গেলাম, তোমরা থাকো। রাত চৌধুরী মেয়ের কথা শুনে বললেন। কি বাজে মেয়েটা। শিশির চৌধুরী হেসে বললেন। বাপকা বেটি জানে বাবা মার সময় এখন এটা। রাত চৌধুরী লাজুক হাসল। শিশির চৌধুরী সেদিকে তাকিয়ে থেকে বললেন। হায়, আর কত এই হাসিতে মারবে আমায় তুমি? এত বছর দেখে দেখে মরছি, আর কত মারবে রাত? রাত চৌধুরী শিশির চৌধুরীর হাতে মিছে মিছি চড় মেরে বললেন। হয়েছে। সিরাতের পুরো পরিবার এসে পৌঁছলো ফুড প্যালেস রেস্টুরেন্টে। গাড়ি থেকে নামতেই সিরাত একা একাই এগোতে লাগলো, কারণ তার কাছে এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগে। এখানের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। প্রায়শই সে সায়ানের সাথে এখানে আসে। মুহূর্তেই ফোন তুলে কয়েকটা সেলফি তুলে নিল। সায়ানও এসে বোনের সাথে তাল মিলিয়ে বলল। দে, আমি তুলে দিই। সায়ান আর সিরাত বেশ আনন্দ করছে। রাত চৌধুরী আর শিশির চৌধুরী আলাদা একটা টেবিলে গিয়ে বসে পড়লেন। নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে লাগলেন। সায়ান আর সিরাত তাদের থেকে দূরে একটা টেবিলে বসল। সিরাতের পরনের ড্রেসটা খুব একটা ভারী না, হালকার মধ্যেই, তবে এটাই যেন সিরাতের সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে। সায়ান বোনের উদ্দেশ্যে বলল। কি খাবি বল? ভাইয়া, তুমি অর্ডার দাও না। আচ্ছা ঠিক আছে। সায়ান ওয়েটারের সাথে কথা বলতে লাগলো। সিরাত ছবি তুলতে তুলতে এদিক ওদিক তাকালো।
হঠাৎ চোখ পড়ল তাদের থেকে 2 টেবিল পরে বসে থাকা 3 জনের দিকে। প্রলয়, সেই আপুটা আর তাদের প্রিন্সিপাল ম্যাম। সিরাত তো হা হয়ে গেল, বিড়বিড় করে বলল। ওই আপুটার সাথে প্রলয়ের কি সম্পর্ক? সিরাত আবারও ভালো করে খেয়াল করল, তারা 3 জনেই আড্ডা দিচ্ছে। সিরাত খেয়াল করে দেখল সে ব্ল্যাক পড়েছে, আর প্রলয়ও, সাথে শিফাও। সিরাত আপন মনেই মুখ ভেঙচি কেটে বলল, এত ম্যাচ করে পড়ার কি আছে দুজনের? ওরা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয় তো? ভেবেই সিরাতের মনটা কেমন একটা করে উঠল। তবুও বিষয়টাকে পাত্তা না দিয়ে সায়ানের সাথে কথা বলতে লাগলো। এদিকে প্রলয়ের কাঁধে হাত রেখে শিপা ঠোঁট উল্টে বলল, ভাইয়া প্লিজ আজকে চলো লং ড্রাইভে যাই। কানন মজুমদার শিফার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বললেন, একদম না, এত রাতে কোথাও যেতে হবে না। শিফা বিরক্ত হলো, মনে মনে ভাবল, মাম্মির জন্য আমার আর প্রলয়ের প্রেমটা হবে না মনে হয়, কি যে করে না। প্রলয় কিছু বলছে না। শিফার চোখ মুখ দেখে কানন মজুমদার বললেন, রাস্তায় কত ধরনের সমস্যা হয়, তার উপর রাতের বেলা, সোজা বাসায় গিয়ে ঘুমাবে। শিফা ভ্রু কুঁচকে বলল, মাম্মি প্লিজ, আর প্রলয় ভাইয়া আছে তো, কিছু হবে না। প্রলয় হেসে বলল, আচ্ছা নিয়ে যাব। শিফাকে আর পাইকে, সে তো মহা খুশি। প্রলয়কে জাপটে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট। প্রলয় ও শিফার মাথায় হাত বুলিয়ে দিল। শিফা যাই ভাবুক, প্রলয় তো তাকে বোনের মতোই দেখে। সায়ান যেমন সিরাতকে বোনের চোখে দেখে, প্রলয়ও তাই। কিন্তু কার মনে কি? প্রলয় চোখ ঘুরাতে ঘুরাতে একসময় চোখ পড়ল 2 টেবিল আগে বসা থাকা পরিচিত মুখটার দিকে, যে আপাতত হেসে হেসে সামনের জনের সাথে কথা বলছে। পিছনে ঘুরে থাকায় সায়ানের পিঠ দেখা যাচ্ছে শুধু। প্রলয়ের ভ্রু কুঁচকে গেল, মনে মনে ভেবে বসল, সিরাত কার সাথে ঘুরতে এসেছে? ডেটে আসেনি তো? প্রলয়ের রাগে শরীর জ্বলতে লাগলো। সিরাত তো বেশ হাসতে হাসতে গল্প করছে। বেশিক্ষণ রাগটা টিকল না প্রলয়ের। সিরাতের হাসিটা তাকে আবারও মোহিত করছে, টেনে নিয়ে যাচ্ছে সিরাতের দিকে। বারবার চোখ চলে যাচ্ছে সিরাতের দিকে। শিফা কিছুক্ষণ পর পুরো বিষয়টা ধরতে পারল। সামাল দিতে প্রলয়কে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তাহলে আমরা খেয়েই বেরিয়ে যাব, ওকে? কানন মজুমদার জুস খেতে খেতে বললেন, আচ্ছা, তবে আমিও যাব। শিফা যেন আকাশ থেকে পড়ল। তার মা তো সব জানে, তবুও কেন তাকে প্রলয়ের সাথে একা সময় কাটাতে দিচ্ছে না? শিফা জোরপূর্বক হেসে বলল, মাম্মিকে বাসায় পৌঁছে দিয়ে ব্যাক করব। কানন মজুমদার দাঁতে দাঁত চেপে বললেন, শোনোনি কি বললাম? একসাথে যাব, আমিও ঘুরবো। প্রলয় হেসে সায় দিয়ে বলল, তাহলে তো ভালোই হবে, ফুপিরও ঘোরা হবে। বলেই দুজনে আলাপ করতে লাগলো। শিফার তো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যাচ্ছে। কি ভেবেছিল আর কি হচ্ছে, মনে মনে ভেবেই নিল যাওয়ার সময় মাকে বুঝাবে, তাতে যদি তার মা তার কষ্টটা বুঝে। প্রলয় যখন সিরাতের দিকে তাকাচ্ছে তখন সিরাত কথা বলতে ব্যস্ত, আর যখন সিরাত তাকাচ্ছে তখন প্রলয় কথা বলতে ব্যস্ত। দুজনের চোখাচোখি আর হচ্ছে না। প্রায় রাত 9:30-এ তাদের সব কমপ্লিট হলো। সায়ান উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এসো, আমি গাড়ির দিকে গেলাম। বলেই সে চলে গেল। সিরাত মাঝপথে আটকিয়ে বলল, কই যাস? বাবাই, আমি গাড়িতে বসছি, তোমরা আসতে থাকো। আচ্ছা। অন্যদিকে প্রলয়ও টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা বরং এসো। কানন মজুমদার সায় দিলেন। প্রলয় গিয়ে গাড়িতে বসে পড়ল। আশ্চর্যের বিষয় হলো প্রলয় আর সায়ানের গাড়ি দুটো প্রায় একই রকমের দেখতে। রাতের আধারে যে কেউ দেখতে ভুল করবে, কিন্তু গাড়ির মালিক তো মালিকই। সে তার গাড়ি চিনতে কখনোই ভুল করে না। সায়ানের গাড়িটা প্রলয়ের গাড়ির আগে, আর প্রলয়েরটা পিছনে। দুজন অবশ্য দুজনকে খেয়াল করেনি। সুন্দর করে ড্রাইভিং সিটে বসে পড়েছে। কিছুক্ষণ পর শিশির চৌধুরী আর রাত চৌধুরী এসে বসে পড়ল। সায়ান পিছন ফিরে বলল, সিরাত কই? রাত চৌধুরী ধীর গলায় বললেন, ওয়াশরুমে গেছে, আসছে। আচ্ছা। সায়ান অপেক্ষা করতে লাগলো। শিশির চৌধুরী আর রাত চৌধুরী টুকটাক কথা বলছেন। এদিকে সিরাত ওয়াশরুম থেকে বের হতেই কল এলো তার ফোনে। ফোনটা উঠিয়েই এগিয়ে গালি ছড়ে বলল,
স্টোরি দেখেও বুঝিসনি বাইরে আছি, কল করেই যাচ্ছিস। বিন্দু অসহায় গলায় বলল। আরে দরকারি একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল। প্রলয় অপেক্ষা করতে করতে কানে ব্লুটুথ লাগিয়ে বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। সিরাত এসে দূর থেকে গাড়িটা দেখেই পিছনের সিটে গিয়ে বসে পড়ল। প্রলয় আর পিছনে তাকায় না, ধরেই নিল শিফা আর কানন মজুমদার চলে এসেছে। ব্লুটুথে গান ছেড়েই গাড়ি স্টার্ট করলো। সায়ানের গাড়িটা পাশ করে গাড়িটা চলে গেল অনেক দূর। যেহেতু লং ড্রাইভ, তাই প্রলয় গাড়িটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কানন মজুমদার ওয়াশরুম থেকে বের হতেই শিফা অসহায় গলায় বলল। মা তুমি কি বুঝতে পারছো না? কানন মজুমদার ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন। কি বুঝবো আমি? মা আমি প্রলয় ভাইয়ার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাইছি, তাই তো লং ড্রাইভে যেতে চাইলাম, কিন্তু তুমি তো। কানন মজুমদার শিফাকে হাত দিয়ে থামিয়ে বললেন। এসব অসভ্যতম চলবে না। কিন্তু মাম্মি আমাদের তো বিয়ে হবে। হোক আগে। বলতে বলতেই তিনি বাইরে বের হয়ে এলেন। সামনে থাকা গাড়িতে বসতেই পাশে শিশির চৌধুরী আর রাজ চৌধুরীকে দেখতে পেলেন। তাড়াহুড়ো করে বের হয়ে এসে বললেন। সরি, আমরা মনে হয় ভুলে চলে এসেছি। শিপা পিছন থেকে বলল। মাম্মি এখানে তো প্রলয় ভাইয়ার গাড়ি নেই। কানন মজুমদার চিন্তিত গলায় বললেন। কি বলিস? প্রলয় কোথায় তাহলে? দাঁড়াও আমি কল করছি। রাজ চৌধুরী গাড়ি থেকে বের হয়ে বললেন। সমস্যা নেই আপা, উল্টাপাল্টা লাগতেই পারে। হ্যাঁ, আসলে ঘাড়ে দুটো একই তো। শায়ান অনেকক্ষণ অপেক্ষা করার পর সিরাতকে কল লাগায়। সিরাতের ফোনের কল আসতেই সিরাত বিন্দুর কলটা কেটে দিল। শায়ানকে কল ব্যাক করে বলল। গাড়িতে থেকে কল করছো কেন ভাইয়া? এই গাধি তুই কই? কই মানে আমি তো গাড়িতেই। বলেই সে ড্রাইভিং সিটে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। অন্যদিকে প্রলয়ের ফোনে কল আসতেই পিক করে বলল। কিরে, গাড়িতে বসে বসে প্র্যাঙ্ক করা হচ্ছে? কিসব বলছো ভাইয়া? কই তুমি? কখন থেকে দাঁড়িয়ে আছি বলো তো? প্রলয় ভ্রু কুঁচকে বলল। কি? তাহলে আমার গাড়িতে কে? বলেই সে কলটা কেটে দিল। পিছনে ঘুরতেই সিরাতের চোখ বড় বড় হয়ে থাকা চেহারা দেখা গেল। প্রলয় অবাক হয়ে বলল। তুমি? আপনি? সিরাতের চোখ গেল প্রলয়ের পিছনে, চিল্লিয়ে বলল। সামনে তাকান। এদিকে গাড়ি না থামিয়ে পিছনে ঘুরায় গাড়ি গিয়ে গাছের সাথে বাড়ি খেল। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। সিরাতের মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। অনুভব করছে সে নিচে পড়ে যাচ্ছে। বুঝতে পারছে না কি হতে চলছে এরপর। আস্তে আস্তে চোখ খুলল সিরাত। মাথাটা বেশ ভারী লাগছে, চোখগুলো এখনও ঝাপসা ঝাপসা লাগছে। মাটির কোনো জায়গায় হয়তো সে ছিটকে পড়েছে। সামনে ভালো করে তাকিয়ে দেখলো প্রলয়ও তার মতোই পড়ে আছে চোখ বন্ধ করে। সিরাত আস্তে আস্তে উঠল। হালকা ব্যথা পেল পায়ে। তাকিয়ে দেখলো পায়ের কিছু অংশ কেটে গেছে, যা থেকে রক্ত বের হচ্ছে। সিরাত হালকা কুকিয়ে উঠল। পাশে থাকা প্রলয় আস্তে ধীরে উঠে বসল। ভালো করে তাকিয়ে দেখলো সিরাত বসে বসে কাঁদছে। চারদিকে অন্ধকার। প্রলয় সিরাতের পাশে গিয়ে বসলো আস্তে আস্তে। সিরাত প্রলয়ের দিকে ছলছল চোখে তাকায়। এই নির্জন জঙ্গলে আলো আধারের খেলায় প্রলয়ের সামনে সিরাতের ছলছল চোখজোড়া স্পষ্ট হয়। মন ব্যাকুল হয়। হাত দিয়ে সিরাতের চোখ মুছে বলে। কাঁদছো কেন? সিরাত হাত দিয়ে তার পাটা দেখিয়ে দেয়। প্রলয় সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, উঠে দাঁড়ায়। খেয়াল করে কপালটা জ্বলছে অনেকক্ষণ ধরে। হাত দিতেই রক্ত দেখতে পায়। সারা শরীর চেক করে, না, আর কোথাও তেমন কোনো ব্যথা নেই। প্রলয় ফোনটা খুঁজে বের করলো। ফোনটার ডিসপ্লে একদম নাই, ভেঙে গেছে পুরো। তবুও হালকা কিছু দেখা যাচ্ছে, যার দ্বারা প্রলয় ফ্ল্যাশ অন করল। সিরাত বসে বসে কান্না করছে। তার ফোনটাও সে পাচ্ছে না হাতড়িয়ে। এই জঙ্গলে ভীষণ ভয় হচ্ছে তার। এমনি যতই সাহস দেখাক, এত রাতে একটা ঘন জঙ্গলে যে কোনো মেয়েই ভয় পাবে। তার মধ্যে প্রলয়ও চলে গেল কোথায়? সিরাতের মনে হঠাৎ করে একটা প্রশ্নের উদয় হলো। আচ্ছা, প্রলয় আমায় ফেলে রেখে যায়নি তো? পরক্ষণেই নিজের প্রশ্নের উত্তর নিজেই বলে। প্রলয় তো খুব ভালো একজন মানুষ, উনি কেন এমন করবেন? এসব ভাবলেও সিরাতের মনে ভয় ঢুকে গেছে। ওই যে বলে না, খারাপ সময়ে থাকলে নেগেটিভগুলোই মাথায় আসে।
সিরাত হাতুটে মুখ গুজে কাঁদতে লাগলো। মাথায় কারোর হাতের স্পর্শে চোখ তোলে সিরাত। ফ্ল্যাশের আলোতে সে স্পষ্ট করে কিছু দেখতে পেল না। ফ্ল্যাশের আলোয় চোখ জ্বলে উঠল। চোখে হাত দিয়ে বলল, ফ্ল্যাশ নামান। প্রলয় ফ্ল্যাশ নামিয়ে ফেলল। সিরাতের সামনে বসে সিরাতের পাটা টেনে নিল। সিরাত আঁতকে উঠে বলল, কি কি করছেন? শ্, সিরাত চুপ হয়ে গেল। প্রলয় সিরাতের পায়ে পাতা জাতীয় কিছু লাগাতে লাগলো। সিরাত অবাক হয়ে দেখছে, জ্বলে উঠলেও সে সেটা প্রকাশ করছে না। প্রলয় তার দিকে তাকালো। সিরাত চোখ নামিয়ে নিল। প্রলয় সিরাতের কপালে সেই ঔষধ লাগাতেই সিরাত আঁতকে উঠে বলল। প্রলয়ের মুখে অসহায়ত্ব ফুটে উঠল, যেন সিরাতের ব্যথাটা তার বুকে গিয়ে লেগেছে। সে করুণ সুরে বলল, লাগলো? সিরাত মাথা নাড়ায়। প্রলয় আর কিছু বলে না, সিরাতকে উঠে দাঁড় করায়। তারপর পিছনে ফিরে কিছু একটা খুঁজতে লাগলো। মূলত সে তার গাড়িটা খুঁজছে। গাড়িটা তখন খাদে পড়ে যাওয়ায় সময় প্রলয় সিরাতের দিক দিয়ে দরজাটা খুলে ছিটকে পড়ে যায় সিরাতকে নিয়েই। ফলস্বরূপ তারা রাস্তার পাশের জঙ্গলে পড়ে যায়। আর গাড়িটা হয়তো কোনো খাদে পড়ে আছে। সিরাত কী ভেবে যেন প্রলয়ের হাত ধরে ফেলল। প্রলয় অবাক হয়ে পিছনে ফিরে হাতের দিকে তাকালো। সিরাত মাথা নিচু করে হাতটা ছেড়ে দিল। তারপর আবারও প্রলয়ের হাতটা ধরে আঙ্গুলে লেগে থাকা সেই পাতায় বানানো ঔষধটা নিয়ে প্রলয়ের কপালে লাগিয়ে দিল। প্রলয়ের ব্যথা লাগলেও টু শব্দ করল না। সিরাতের মুখপানে তাকিয়ে রইল। সিরাত তার এতটা কাছে চলে এসেছে। ঔষধ লাগানোর শেষে সিরাত শটান হয়ে দাঁড়ালো। প্রলয় হালকা কেশে উঠল। তুমি আমার গাড়িতে কি করছিলে? সিরাত এবার কিছুক্ষণ ভাবার পর বুঝল যে তাদের গাড়িটার সাথে এটা মূলত ওলটপালট লেগেছিল, তাই সে চিনতে ভুল করে ফেলে। সিরাত মাথা নিচু করে বলে, আসলে আপনাদের আর আমাদের গাড়িটা একই রকম তো, তাই হয়তো ওলট পালট লেগেছিল, আমি না বুঝি। বলেই সিরাত থেমে যায়। প্রলয় বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন আর কি করার, চলো দেখি এখান থেকে বের হওয়ার পথ কোনটা। সিরাত মাথা নাড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। প্রলয় আগে আগে চলছে আর সিরাত পিছনে। প্রলয় হঠাৎ দাঁড়িয়ে যেতেই সিরাত বাড়ি খেল প্রলয়ের পিঠের সাথে, ধাক্কা খেল। কুকিয়ে উঠে বলল, আহ, খাম্বা কোথাকার। প্রলয় পিছন ফিরে বলল, কি আমি খাম্বা? তা নয় তো কি, এবার শক্ত শরীর নিয়ে আচমকা দাঁড়িয়ে যায় কেউ। বলেই সে কপাল ঘষতে লাগলো। প্রলয় দাঁতে দাঁত চেপে বলল, তুমি তোমার শরীরটা এমন ননির পুতুলের মতো করে রাখো কেন? কি, আমি ননির পুতুল? হ্যাঁ, যত সব। বলেই প্রলয় হাঁটতে লাগলো। সিরাত সেখানেই দাঁড়িয়ে রইল। সে যাবেই না প্রলয়ের সাথে। প্রলয় সিরাতের হাঁটার আওয়াজ না পেয়ে পিছন ঘুরে দেখল সিরাত দূরেই দাঁড়িয়ে আছে। প্রলয়ের মেজাজ তখন গেল বিগড়ে। চেঁচিয়ে বলল, তুমি কি আসবে? সিরাত গাল ফুলিয়ে হাত ভাঁজ করে বলল, আমি একাই বের হতে পারি জঙ্গল থেকে। প্রলয় আর কিছু বলতে না দিয়ে বলল, অ্যাজ ইউ উইশ। বলেই সে চলে গেল। সিরাত হাঁ হয়ে গেল। সে বলল বলে প্রলয় এভাবে তাকে জঙ্গলে ফেলে চলে গেল? এটা কোনো কথা? সিরাত ধীর পায়ে হাঁটতে লাগলো। অন্ধকার রাস্তা, কিছুই দেখতে পারছে না ভালো করে। সায়ান গাড়ি নিয়ে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু সিরাতের খবর নাই। সায়ানের তো চোখ দিয়ে আগুন বের হচ্ছে। যে বোনকে সে এত আগলিয়ে রাখে, সেই বোনকে সে খুঁজে পাচ্ছে না। সায়ান নিজের বাড়ির সোফায় বসে আছে। সামনের টেবিলে হাত রেখে সেখানে থুতনি ঠেকিয়ে সামনে বসে থাকা কানন মজুমদার আর শিফার দিকে গভীরভাবে তাকালো। তারপর বলল, আপনাদের ছেলে কোথায়? কানন মজুমদার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি তো সবটা বললামই। আমাদের লং ড্রাইভে যাওয়ার কথা ছিল, হয়তো গাড়ি একরকম হওয়ায় সিরাতের চিনতে ভুল হয়েছে। সায়ান দাঁতে দাঁত চেপে বলল, আর তার সুযোগ নিয়ে আপনাদের গুণধর ছেলে আমার বোনকে নিয়ে চলে গেল। শিপা ভুরু কুঁচকে বলল, কিসব বলছেন? প্রলয় ভাইয়া কেন ওকে নিয়ে চলে যাবে? নিজের বোনকে কি বিশ্ব সুন্দরী মনে করেন নাকি? সায়ান এক ভুরু উঁচিয়ে তাকায় শিফার দিকে। এই তাকানোতেই শিপার ঘাম ছুটে যাচ্ছে। বারবার ঘাম মুছতে লাগলো সে। সায়ান গম্ভীর কণ্ঠে বলল, কি বললেন? শিফা তবুও তুতলিয়ে বলল, শোনেননি নাকি? সায়ান কথার সাউন্ডটা বাড়িয়ে বলল,
সবাই শুনেছে। আমার মনের মধ্যে কি চলছে সেটা আপনি বুঝতে পারবেন না। বলেই সায়ান উঠে দাঁড়ালো। রাজ চৌধুরী খাবার টেবিলে বসে ফুপিয়ে কাঁদছেন। শেষে চৌধুরী তাকে সামলিয়ে বলছেন, কেঁদো না রাত, সব ঠিক হয়ে যাবে। সায়ান ঠিকই খুঁজে বের করবে সিরাতকে, আমাদের মেয়ের কিছুই হবে না। মুখে যতই বলুক তবুও তার মনটা মেয়ের জন্য খসখস করছে। সায়ান কী ভেবে যেন দেয়ালে একটা ঘুষি মারল। নিজের চুল টেনে ভাবল, কেন আমি ওকে সঙ্গে নিয়ে এলাম না? যদি কোনো বিপদ হয় এখন? ও তো সব পরিস্থিতির সাথে সামাল দিয়ে উঠতে পারে না। কি করছে কে জানে। এদিকে সিরাত তো ভয়ে থরথর করে কাঁপছে। তারই দোষ। কেন যে তখন প্রলয়কে এভাবে তাড়িয়ে দিল? হঠাৎ শিয়ালের হাঁক শুনতেই সিরাতের বুক কেঁপে উঠল। চোখ বড় বড় হয়ে গেল তার। মনে একটা ভ্রান্ত ধারণা হলো যে শিয়ালটা তার পিছু নেই। সে দিল এক দৌড়। পায়ে ব্যথা পেলেও সেটাকে নিয়ে ভাবছে না সে। দৌড়াতে দৌড়াতে সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে জড়িয়ে ধরল পেছন থেকে। প্রলয় তখন দাঁড়িয়ে ফোনটা চালু করার চেষ্টা করছিল। আচমকা এভাবে জড়িয়ে ধরায় সেও কিছুটা সরে যায়। সিরাত কাঁপতে কাঁপতে চোখ খিচে বন্ধ করেই বলে, বাঁচান আমায়, প্লিজ প্লিজ, আর করবো না বেয়াদবি, সরি সরি, প্লিজ আমাকে আপনার কাছে রাখুন। সিরাতের কথাগুলো প্রলয়ের মনে ঝড় বইয়ে দিচ্ছে। আস্তে নিজেকে ছাড়িয়ে সে পিছনে ফিরল। সিরাতেরও হুঁশ এলো। কিছুটা দূরে সরে এলো সে। মাথা নিচু করে বলল, সরি। প্রলয় মাথা চুলকে বলল, ইটস ওকে, আগেই বলেছিলাম। সিরাত মাথা তুলে বলল, আমার ভাইয়া ঠিক আমায় নিতে আসবে। আচ্ছা, আপাতত চলুন। সিরাত মাথা নাড়ায়। হাঁটতে হাঁটতে হঠাৎ হোঁচট খেতেই প্রলয় তাকে ধরে ফেলল। চোখ পড়ল সিরাতের চোখে। সিরাতের চোখের সেই মায়াটা প্রলয় মন ভরে দেখতে গেল। সিরাত গলা খাকারি দিতেই সে সিরাতকে ভালো করে দাঁড় করিয়ে দিল। সিরাত আস্তে আস্তে হাঁটছে, তবে তার ভীষণ কষ্ট হচ্ছে। প্রলয় কোনো মতে ফোনটা অন করে লাইট জ্বালালো। সিরাতের বিষয়টা বুঝতে পেরে বলল, কিসের জন্য? প্রলয় সিরাতকে কোলে তুলে নিল। সিরাতের হাতে ফ্ল্যাশ। ফ্ল্যাশের আলোতে প্রলয় হাঁটছে। সিরাতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রথম অনুভূতি, এই প্রথম ভাই ছাড়া এভাবে কারোর কোলে উঠল সে। ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে যেন। অনেকক্ষণ যাবৎ হাঁটার পর হাঁপিয়ে উঠল প্রলয়। সিরাতের খুব মায়া হলো। করুণ স্বরে বলল, আপনার কষ্ট হচ্ছে, নামিয়ে দিন আমায়। প্রলয় এক পলক তাকায় সিরাতের মুখ পানে, তারপর ধীরে ধীরে নামিয়ে দেয়। এখন হয়তো মাঝরাত, রাত ৩টা তো বাজেই, এমন একটা ধারণা করে নিল প্রলয়। এত রাতে মেয়েটাকে নিয়ে এত দূর যাওয়া যাবে না। প্রলয়কে কিছু ভাবতে দেখে সিরাত বলল, হাঁটতে পারবো আমি, চলুন। বলেই সে পা বাড়ায়। প্রলয় পেছন থেকে ডেকে ওঠে। থামো। সিরাত পিছনে ফিরে জিজ্ঞেস করে, কি? আমাদের এখানে থেমে যাওয়া উচিত। এত রাতে ঝোপঝাড়ে কত কিছুই থাকে, আর এই জায়গাটা ফাঁকা। হয়তো তাঁবু টানিয়ে অনেকে পিকনিক টিকনিকও করে। দেখো, কোনো গাছ নেই। সিরাত আশেপাশে তাকায়। আসলেই তাই। প্রলয় আবারও বলতে শুরু করে, তাছাড়া আমাদের বাড়ির লোক বা পুলিশ যদি আসেও, তাহলে তাদের খুঁজতে সময় লাগবে। আমরা এখানে থাকলে হয়তো তারা সহজে খুঁজে পাবে। নয়তো সকালে উঠে গাড়ির দিকে আবার ব্যাক করব। গাড়ি পেলেই তারা আমাদের এখানে খুঁজবে। কিছু একটা তো করেই নিব। এখন আপাতত এখানেই বসো। একটানা বলেই দম নিল প্রলয়। সিরাত মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বলল, কিন্তু এখানে কই থাকবো এত রাতে? প্রলয়ের মাথায় প্রশ্নটা গিয়ে বাড়ি খেল। আসলেই তো, এখানে কি বসা যাবে নাকি? প্রলয়ের ফোনে বারবার কল আসছে আর কেটে যাচ্ছে। ডিসপ্লে ভাঙ্গা আর নেটওয়ার্ক নেই বললেই চলে। বেচারা কল ধরতেও পারছে না। ফ্ল্যাশ দিয়ে গাছের বড় পাতা নিতে গেল নিচে পাতবে বলে, কিন্তু পাশেই একটা প্যাকেট করা প্লাস্টিকের পাটি দেখতে পেল। সিরাতকে দেখাতেই সে বলল, হয়তো কেউ ভুল করে ফেলে গেছে, একদম নতুন। এটাই বিছাও, আমি ফ্ল্যাশ ধরছি। সিরাত মাথা নাড়িয়ে সায় দিল, কিন্তু এটা খুলতেই বিভিন্ন জায়গায় ছেঁড়া দেখা গেল। সিরাত বিছাতে বিছাতে বলল, হয় ছেঁড়া বলে ফেলে গেছে, নয়তো জঙ্গলি ইঁদুর কেটেছে। প্রলয় কিছু না বলে কিছু শুকনো ডাল এনে ফেলল, মাটির সামনে রাখল। সিরাত লাইট ধরতেই একে একে সেগুলো সাজিয়ে পকেট থেকে ম্যাচ বের করে জ্বালালো। এটা প্রলয়ের কাছে সবসময় থাকে। সিরাত
পাটিতে বসল। প্রলয়ও বসে পড়ল সিরাতের পাশে। সিরাত একদম চুপচাপ। প্রলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পেও না, সম্ভবত 3টার উপর বাজে, ভোর হয়ে যাবে। সিরাত মাথা নিচু করে নরম স্বরে বলল। হুম। আবারও সব চুপচাপ। চারদিকে নীরবতা। সামনে থাকা আগুন দাউ দাউ করে জ্বলছে। আকাশে মস্ত বড় চাঁদ আর মিটিমিটি তারা। ঝিঝি পোকার ডাক, জোনাকিও আছে। একটা অস্বস্তিকর জায়গায় থাকলেও মুহূর্তটা অনুভব করার মতো লাগছে প্রলয়ের কাছে। সে গালে হাত রেখে সিরাতকে দেখছে। সিরাত মাথা উঁচু করে আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলছে, মিস ইউ ভাইয়া, আম্মু, বাবাই। আল্লাহ, তুমি দয়া করে আমার পরিবারের সাথে আমি মিলিয়ে দাও। আবারও শিয়ালের হাঁক। সিরাত ভয়ে জড়সড় হয়ে গেল। কেঁপে উঠে প্রলয়ের একটু কাছে এসে বসল। প্রলয় হেসে বলল, তুমি না কোনো কিছুতেই ভয় পাও না, কোনো চ্যালেঞ্জে হারো না, তাহলে এসব কি? হ্যাঁ? সিরাত ঢোক গিলে বলল, সেটা মানুষের সামনে। আমি মানুষকে ভয় পাই না, কিন্তু কথা শেষ হওয়ার আগেই কয়েকটা শিয়াল একসাথে হাঁকাহাঁকি শুরু করলো। সিরাত আচমকা শক্ত করে প্রলয়কে জড়িয়ে ধরে বাকি কথা শেষ করলো। কিন্তু এসব জীবজন্তুকে ভীষণ ভয় লাগে আমার। বাঁচান আমায়। প্রলয় তো বেশ মজা পেল। সুযোগে বারংবার প্রেয়সীর ছোঁয়া লুফে নিচ্ছে। এই মুহূর্তে তার শিয়ালগুলোকে চুমু খেতে মন চাইছে। এখন হাঁকাহাঁকি শুরু না করলে কি আর এটা পেত? তবুও মজা করার স্বার্থে প্রলয় বলল, তুমি তো দেখছি আমার কোলে এসে বসে পড়ছো সিরাত। সিরাতে ধ্যান কাটল। কাঁপাকাঁপি বন্ধ করে সরে এলো প্রলয়ের থেকে। বারবার চুল ঠিক করতে করতে বলল, সরি, আর হবে না। আসলে ভয় পেয়ে গিয়েছিলাম তো। প্রলয় আবারও মাথা চুলকে হেসে বলে, না, সমস্যা নেই, এমন ভয় সবসময় পেলেও সমস্যা নেই। সিরাত প্রথমে কথাটা বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। গালগুলো ধীরে ধীরে টমেটো হতে শুরু করে। প্রলয় কি তাকে লজ্জায় ফেলতে চাইছে? প্রলয় এবার একটু ব্যতিক্রমী প্রশ্ন করল। আজকে ডেট কেমন ছিল? সিরাতের হাসিটা মিলিয়ে গেল। মুখ কুঁচকে বলল, কি ডেট? প্রলয় হালকা হেসে বলল, ওই যে ছেলেটার সাথে দেখলাম। সিরাত এতক্ষণে বুঝল। দুলে দুলে বলল, কানা নাকি? ওটা সায়ন ভাইয়া। প্রলয়ের বুকের মধ্যে শান্তির হাওয়া বয়ে গেল। মনে হলো বুক থেকে পাথর নেমে গেল। সিরাত এবার প্রশ্ন করল, আমি তো দেখলাম আপনি ডেটে এলেন। মেয়েটা ভালোই। প্রলয় সিরাতের কথা শুনে হেসে ফেলল। কিছু বলার আগেই সিরাত বলল, ভালোই তো। বিয়ে শাদী করলে দাওয়াত দিয়েন। কণ্ঠে কিছু একটা আন্দাজ করে প্রলয় মাথা চুলকে বলল। আচ্ছা। সিরাতের মনের কোণে একটা ক্ষোভের সৃষ্টি হলো। সাথে হলো সুপ্ত অভিমান। বুঝতে পারছে না তার ভেতরটা জ্বলছে কেন। সে চুপ করে গেল। আর কিচ্ছুটি বলল না। ভোরের আলোয় ঘুম ভাঙ্গে প্রলয়ের। সূর্যটা একদম তার মুখে এসে আলো দিচ্ছে যেন। ভালো করে তাকাতেই কাঁধে ভারী কিছু অনুভব করল। ঘাড় ঘুরিয়ে দেখল সিরাত তার কাঁধে মাথা রেখে ঘুম। প্রলয়ের মুখে হাসি ফুটে উঠল। কি নিষ্পাপ মুখখানা! যে কেউ এই মুখের মায়ায় পড়তে বাধ্য। প্রলয় সিরাতের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। চোখে মুখে আঙ্গুলের ছোঁয়ায় ঘুম ভাঙ্গে সিরাতের। পিটপিট করে চোখ খুলতেই দেখতে পেল যে সে প্রলয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। বুঝতে পেরে সরে যায় সে। প্রলয় পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, ঘুম হলো? সিরাত মাথা নাড়ায়। কি লজ্জাটাই না পড়তে হলো তার। প্রলয় উঠে দাঁড়িয়ে বলল, যাওয়া যাক। সিরাত সায় দিল। প্রলয়ের পিছনে হাঁটতে লাগলো। ধীরে ধীরে প্রলয়কে নিয়ে সিরাতের মনে নানা রকম ভাবনা কাজ করছে। প্রলয় আসলেই এমন? এত ভালো কেন? পুরো একটা রাত সিরাতকে হাতে পেয়েও কিছু করেনি। এমনও হয় সিরাতকে ঔষধ লাগিয়ে দিয়েছে, কোলে নিয়ে হেঁটেছে অবধি। আসলেই ছেলেটা ভীষণ ভালো ভাবছে। আর গালগুলো লাল হচ্ছে সিরাতের। প্রলয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে। অনেক খোঁজাখুঁজির পর ভোরের দিকে খাদে পড়ে থাকা গাড়ির দেখতে পায় পুলিশ। সায়ানকে ইনফর্ম করতেই সায়ান এক প্রকার দৌড়ে আসে। গাড়িটা উদ্ধার করেও তাতে কিছু পায় না তারা। হালকা রক্ত দেখে সবাই ধরে নেয় প্রলয় আর সিরাত হয়তো অনেক আহত হয়েছে। সায়ান এবার জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নেয়। অপর দিক থেকে সিরাত আর প্রলয়ও একই দিকেই আসছে। খুঁজতে খুঁজতে সায়ান সিরাতের নাম ধরে ডাকতে লাগলো।
হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেল সিরাত। প্রলয় অবাক হয়ে বলল, দাঁড়িয়ে গেলে কেন? আবার করে নিতে হবে? ভাইয়ার গলা এটা? প্রলয়ও এবার মনোযোগ দিয়ে শুনল। হ্যাঁ, কেউ সিরাতের নাম ধরে ডাকছে। প্রলয় আওয়াজটাকে ফলো করে সিরাতের হাত ধরে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সিরাতও ভাইয়ের গলা পেয়ে ব্যথা ভুলে গেছে। সায়ান খুঁজতে খুঁজতে সিরাতকে পেয়েও গেল। সিরাত এক দৌড়ে সায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সায়ান প্রলয়ের দিকে তাকিয়ে বলল, আরে ওকে, ইয়া। চলুন। সায়ান উল্টো পথে পা বাড়ায়। সিরাতকে জড়িয়ে ধরে বলতে লাগে, তোর আর কোথাও লাগেনি তো? চল হাসপাতালে নিয়ে যাব। সিরাত ভাঙ্গা গলায় বলল, ভাইয়া, প্রলয় আমার ঠিক সময় ওষুধটা না লাগিয়ে দিলে ইনফেকশন হতে পারতো। উনিও ব্যথা পেয়েছেন। সায়ান অবাক হলো। প্রলয়কে ভুল বুঝেছিল। সে প্রলয়কে থ্যাঙ্কস জানিয়ে বলল, অনেক ধন্যবাদ আমার রাজকুমারীটাকে দেখে রাখার জন্য। প্রলয় মনে মনে ভাবে, আমার প্রেশির জন্য হাজির। কিন্তু মুখে বলে অন্য কথা। ওয়েলকাম। আসলে একটা ভুলের জন্য এই অবস্থা। ভুল আমারও ছিল, দেখে ড্রাইভ করার দরকার ছিল, তো আল্লাহর রহমত। সায়ান টুকটাক কথা বলে প্রলয়কে বাড়িতে ড্রপ করে দিতে বলল। সিরাতকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। যাওয়ার সময় সিরাত পিছনে ফিরে তাকালো প্রলয়ের দিকে। প্রলয়ও তাকালো। চোখাচোখি হতেই প্রলয় হাত দিয়ে ইশারায় বাই জানালো। সিরাত লাজুক হাসল। এতক্ষণ যা করার দরকার ছিল কিন্তু করতে পারেনি, সেটা করেই ফেলল। ঠোঁট নাড়িয়ে বলল, থ্যাংক ইউ। বলেই গাড়িতে উঠে বসল। প্রলয় এখনো দাঁড়িয়ে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ভাবছে। এই মেয়েটি এভাবে হাসে কেন? ঘটনার প্রায় 4 দিন পর ভার্সিটিতে পা রাখল সিরাত, কিন্তু তবুও শান্তি পেল না। চারদিকে তাকে আর প্রলয়কে নিয়ে ভালোই কানাঘুষা চলছে। কেউ কেউ বলছে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, আবার কেউ বলছে তারা একসাথে পুরো রাত কেমনে কাটালো। সিরাতের ফুরফুরে মনটা খারাপ হয়ে গেল। বিড়বিড় করে বলল, ভার্সিটিটাই আমার জন্য কুফা। প্রথম দিন থেকেই বাস খেয়ে আসছি আমি। বিন্দু কাঁধে হাত রাখায় ধ্যান ভাঙ্গে সিরাতের। পিছনে ঘুরে বলে উঠল, তুই? এতদিন পর এলি তবে? সিরাতের এবার কি ভেবে রাগ উঠে গেল। কোমরে হাত রেখে বলল, তোর জন্য আমায় সেদিন ভুল গাড়িতে উঠতে হলো। বিন্দু ঢোক গিলে বলল, আমি কি করলাম? সিরাত রাগী গলায় বলল, সেদিন কল না করলে কি ভুল গাড়িতে উঠতাম নাকি আমি? বলেই ফোঁস করছে আর মারছে বিন্দুকে। বিন্দু মুখ ভার করে বলল, একদিক থেকে তো ভালোই করেছি। কিভাবে? না হলে কি প্রলয় ভাইয়ের সাথে এতক্ষণ থাকতে পারতি? কেমন কাটলো? সিরাত ভাবনার জগতে চলে গেল। আবারও প্রলয় আর তার মুহূর্তগুলোর কথা মনে পড়ল। সে যখন প্রলয়কে জড়িয়ে ধরেছিল, প্রলয়ের বুকে মাথা রেখেছিল, স্পষ্ট হার্টবিট অনুভব করছিল। ভাবতেই কেমন লজ্জা পেয়ে যাচ্ছে। বিন্দু সিরাতকে ঠেস দিয়ে বলল, লজ্জা পাচ্ছিস? তার মানে তো কিছু একটা হয়েছে, আমি শিওর। তোর মাথা। বলেই সে উঠে গেল। ক্লাস থেকে বের হয়ে এলো। পিছনে এলো বিন্দুও। সিরাতের চোখগুলো খুঁজে চলছে তার পছন্দের চোখগুলোকে, যেগুলো তাকে মায়ায় ফেলতে বাধ্য করেছে। 4টা দিনে প্রলয়কে সে ভুলতেই পারেনি। বারংবার মনে হচ্ছিল প্রলয় তার কাছেই আছে। এসব ভেবেই সিরাত বিন্দুকে একটা প্রশ্ন করে বসল, আচ্ছা দোস্ত, কি? প্রেমে পড়লে নাকি ভালোবাসার মানুষকে চারিদিকেই দেখা যায়, এটা কি সত্যি? প্রশ্নটা কেন করেছে সে জানে না, কিন্তু উত্তরটা জানতে ইচ্ছে হচ্ছে প্রচুর। বিন্দু আনমনে জবাব দিল, হ্যাঁ, তা তো ঠিকই বুঝেছি। তার মানে? বলেই বিন্দু লাফিয়ে ওঠে। সিরাতকে নিয়ে ঘুরতে ঘুরতে বলে, তার মানে ইউ আর ইন লাভ। ইয়ে! সিরাত বিন্দু থেকে দূরে সরে হাঁটতে লাগলো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এক্ষুনি সব ফাঁস করে দিচ্ছিল। বিন্দু কি ছাড়ার পাত্রী নাকি? বারবার খুশিয়ে যাচ্ছে। বল না, কে ছেলেটা? আমার ক্লাস প্রলয় ভাইয়া নাকি? সিরাত হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে গেল। বাইক নিয়ে ভেতরে ঢুকলো প্রলয়। সিরাত সামনে থেকে সরে গেল, হাঁ হয়ে তাকিয়ে রইল। পরনে ব্ল্যাক শার্টটা বরাবরের মতো প্রলয়ের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। আশেপাশের সব মেয়েরাই হাঁ হয়ে আছে। সিরাতের মনটা কেমন করে উঠল। আবার মনে মনে এটাও ভাবল,
এর কি আর কোনো শার্ট নেই? বুঝেছি, মেয়েদের কাছে নিজেকে আলোচনায় রাখতে চায় সে। ভাবতে ভাবতে মাথা তুলে তাকায় সিরাত। প্রলয় তার দিকেই এগিয়ে আসে। বিন্দুও এসে সাথে দাঁড়ালো। প্রলয়ের বন্ধুরাও কিছুটা দূরে দাঁড়ানো। প্রলয় মুচকি হেসে এগিয়ে আসছে। সিরাতের হার্টবিট বেড়ে যাচ্ছে। প্রলয় আজ তার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? হঠাৎ প্রলয় হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। গোলাপ এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ সিরাত। সিরাতের চোখ বড় বড় হয়ে গেল। আশেপাশের সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ভার্সিটির ক্রাশ প্রলয়, সেই প্রলয় কিনা সবার সামনে প্রপোজ করছে। দূর থেকে শিপা চুপচাপ সহ্য করছে। প্রলয়ের বন্ধুরা দূর থেকে চিৎকার করে বলছে, ভাবি, অ্যাকসেপ্ট হিম। সিরাত তো লজ্জায় লাল। বিন্দু পাশ থেকে বলল, সিরাত একসেপ্ট হিম। সিরাতকে বই দিতে এসে গেটের সামনে দাঁড়াতেই এই দৃশ্য দেখতে পায় সায়ান। রাগে গজ গজ করতে শুরু করে সে। চোখগুলো লাল হয়ে যাচ্ছে, চোয়াল শক্ত হয়ে গেল। তার বোনকে এভাবে এই ছেলেটা সবার সামনে প্রপোজ করছে। সায়ান কিছু বলতে গিয়েও আর বলে না, কিছু একটা ভেবে সরে আসে। সিরাত ফুলটা নিয়ে নিল, কিন্তু কিছু বলল না। প্রলয় উঠে দাঁড়ালো, করুণ স্বরে বলল, উত্তরের অপেক্ষায় থাকবো। আমার বোনের পিছু ছেড়ে দাও, এখনো সময় আছে প্রলয়। সায়ানের এমন কথায় প্রলয় ঠোঁট এলিয়ে হেসে বলল, আপনার বোনের পিছু আমি নিয়ে নিই, ও আমায় ভালোবাসে। সায়ান হো হো করে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, সিরাত আমার বোন, ওকে আমি রাজপুত্রের হাতে তুলে দিব, তোর মতো গুন্ডা মাস্তানের হাতে না, যে কিনা কলেজে গুন্ডামি করে। প্রলয়ের চোখে মুখে রাগ ফুটে উঠলেও সেটা প্রকাশ না করে দাঁত কেলিয়ে বলল, আমি কলেজে গুন্ডামি করি না। একদিন মারপিট করতে দেখে আপনার আমাকে গুন্ডা মনে হলো সালা সাহেব? মেয়েদের ইভটিজিং করে এমন ছেলেদের পিটালে গুন্ডামি হলে আপনিও গুন্ডা। গুন্ডা বলে সম্বোধন করায় শায়ানের রাগ আকাশচুম্বী হলো। আঙ্গুল তুলে বলল, একজন পুলিশকে গুন্ডা বলছিস? তোকে এখনই তুলে আমি জেলে ঢুকাতে পারি। প্রলয় দুহাত দুদিকে এলিয়ে শরীর টানা দিল, তারপর বলল, চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমাকে পাতালে পাঠিয়ে দিলেও আপনার বোনকে আমার করেই ছাড়ব। সায়ান শয়তানি হেসে বলল, আমার বোনকে এমন জায়গায় রাখবো যে তুই কেন, তোর বাবাও খুঁজে পাবে না। প্রলয় ঠোঁট উল্টো সায়ানের দিকে ঝুঁকে বলল, তাহলে আপনার বাবা খুঁজে দিবে শালা সাহেব। সায়ানের রাগ আরও বাড়ল, তবুও সে শান্ত চোখে তাকিয়ে রইল। প্রলয় শীষ বাজাতে বাজাতে চলে যেতে নিল। সায়ান কি ভেবে শয়তানি হাসল, পিছন থেকে ডেকে উঠল, প্রলয় শোন। প্রলয় দাঁড়িয়ে গেল। এক প্রকার লাফিয়ে পিছনে এসে দাঁড়ায় সায়ানের সামনে। সায়ান বাঁকা হেসে বলে, আমার বোনকে আমি তোর হাতে তুলে দিব, কিন্তু আমার যে 3টা শর্ত আছে। প্রলয় দাঁত কেলিয়ে বলল, আর বলতে হবে না, আমি রাজি। সায়ান এবার চোখ বন্ধ করে এক অদ্ভুত হাসি হেসে বলল, প্রলয়, তুই এবার শেষ, আমার বোনকে পাওয়ার আশা ভুলে যা। এদিকে প্রলয়ের মুখে বাঁকা হাসি বজায় রেখে ভাবল, ভালোবাসার প্রতি আপনার কিসের এত রাগ আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সেই রাগ ভেঙে আপনাকে আসল ভালোবাসা পাইয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে। আর আপনার শর্ত পূরণ করে সিরাতকে আমার করব, এই আমি কথা দিলাম। এবার সায়ান প্রলয়কে উদ্দেশ্য করে বলল, আমার প্রথম শর্ত, তোকে প্রমাণ করতে হবে যে আমার বোন তোকে ভালোবাসে। প্রলয় কেমন অট্টহাসি হেসে উঠল, তারপর বলল, এটা তো ভীষণ সোজা, কিন্তু আপনার বোন কষ্ট পেতে পারে, তাই আগেই বলে রাখে, আমি কিছু বলতে পারবেন না। সায়ান হাত দিয়ে থামিয়ে বলল, সময় মাত্র 2 দিন, 48 ঘন্টা চলবে? দৌড়াবে। সায়ান রহস্যময় একটা হাসি দিয়ে বলল, ওকে। আর বাকিগুলো? সেগুলো পরে, আগে একটা তো কর। ওকে, ঠিক আছে। বলেই প্রলয় প্রস্থান করল। সায়ানের বন্ধু সভ্য সায়ানের কাঁধে হাত রেখে বলল, ছেলেটা তো ভালোবাসে সিরাতকে, তুলে দিতে কি সমস্যা? সায়ান সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, আমি চাই না আমার বোন এসব ভালোবাসা টালোবাসায় জড়াক, এইসব কিছুই না, সব টাকার খেলা। তুই বেশি বুঝিস, সবাই এক না। আমার বোনের ভালোবাসা আমাকেই বুঝতে হবে। সভ্য আর কিছু বলল না, চুপ হয়ে গেল। সায়ান দীর্ঘশ্বাস ফেলে অতীতের পাতায় ডুব দিল। আজ ভার্সিটিতে এসেই সিরাত প্রলয়কে খুঁজতে লাগলো। এখন তো আর খুঁজলে সমস্যা নাই,
কারণ এখন তাদের কথা পুরো ভার্সিটি জানে, শুধু তার মতামতটা জানানোরই অপেক্ষা। অনেক ভাবার পর সিরাত সেটা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই তো প্রলয়কে খোঁজা, পেয়েও গেল। এক চিলতে হাসি ফুটে উঠল তার ঠোঁটে। কিন্তু তার কাছে যাওয়ার আগেই শিফা মেয়েটা এসে প্রলয়কে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। প্রলয় মুচকি হেসে বলল, লাভ ইউ টু। সিরাতের হাসিটা মিলিয়ে গেল, হাত থেকে ফুলটা পড়ে গেল। বিন্দুও হতবাক হয়ে তাকিয়ে রইল। কি হলো এটা?